আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কর্মীরা। অপেক্ষার মাত্র 2 মাসের। ওমানে ফের ভূমিকম্প, এক সপ্তাহে চতুর্থবারের মতো কাঁপল দেশটি। কলম্বিয়ায় অবতরণের সময় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু। মালয়েশিয়া অবৈধ বিনোদন কেন্দ্র অভিযান, হাতে নাতে আটক 64 প্রবাসী। মালয়েশিয়ার জনসম্মুখে সিগারেট ফেলে বিপদে বাংলাদেশি, গুনতে হবে বড় জরিমানা। শেরপুরে জামাত নেতাকে হত্যা, ঝিনাইগাতীর ইউনো এবং ওসিকে প্রত্যাহার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দীর্ঘ 2.5 বছরের স্থবিরতা কাটিয়ে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর খবরে প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বইছে। রিয়াদ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াই নিশ্চিত করেছেন, আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ মার্চ 2026-এর মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা হবে। ওমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী 2 মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে। এর মধ্যেও প্রশ্ন উঠেছে, বাংলাদেশিদের ভিসা কেন বন্ধ করা হয়েছিল। উত্তরে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে তার সরকার সাময়িকভাবে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের ফাঁকে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে এ বিষয়ে জোরালো আশ্বাস দেন। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। এ সময় ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড আসিফ নজরুল। এর আগে ওমান সরকার 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় 7 মাস পর অর্থাৎ 2024-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষকের মতো 12টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাধারণ কর্মী ও ওয়ার্ক ভিসা গত 2 বছরের বেশি সময় ধরে বন্ধ হয়েছিল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের উপকূলীয় শহর সুর এলাকায় বুধবার রাতে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 2.2 এবং এটি ভূপৃষ্ঠের প্রায় 33 কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে এটি গত 1 সপ্তাহের মধ্যে ওমানে অনুভূত 4র্থ কম্পন। ওমানে বুধবার রাতে আরও একটি ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 2.2। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত 10:19 এই কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর সুর থেকে প্রায় 23 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। মাটির গভীরে প্রায় 33 কিলোমিটার নিচে ভূমিকম্পটির উৎপত্তি। এর আগে গত সপ্তাহের মঙ্গলবার দিবাগত রাতে ওমানে কয়েক ঘণ্টার ব্যবধানে 3 বার ভূমিকম্প অনুভূত হয়। তখন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 3.5। কম্পনের উৎপত্তিস্থল ছিল সালালা শহরের দক্ষিণ পশ্চিমে আনুমানিক 263 কিলোমিটার দূরে। এরপর তুলনামূলকভাবে শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর মাত্রা ছিল 5.4। অল্প সময়ের ব্যবধানে তৃতীয় ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল 5.7। যদিও ওমানের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে মাঝে মাঝে এমন ছোটখাটো ভূকম্পন হওয়া স্বাভাবিক বিষয়, তবে বড় কোনো বিপদের সম্ভাবনা নেই। তাই কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে,
এসব মৃদুকম্পন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে 15 জন আরোহী নিয়ে সাতেনা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিমানটি কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে অবতরণের ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পাহাড় এলাকায় আশ্রয় পড়ে। এতে বিমানের 2 ক্রু ও এক রাজনৈতিক নেতাসহ সকল আরোহীর মৃত্যু হয়েছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের 15 আরোহী সবাই মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে দেশটির পার্লামেন্ট সদস্য সহ 2 ক্রু ও এক নির্বাচনী প্রার্থী রয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইটটি। অবতরণের আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির, খোঁজ মেলে ধ্বংসাবশেষেরও। উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা, সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। এ ঘটনার কিছু আগেই বুধবার সকালে ভারতীয় বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন মারা গেছেন। এই ঘটনায় পাওয়ারের দেহরক্ষী ও একজন সহকারী এবং 2 জন ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে। ভাড়া করা বিমানটি বুধবার সকালে মুম্বাই থেকে রওনা হয়ে পুনে জেলার বারামতিতে যাচ্ছিল। বারামতিতে অবতরণের সময় ভারতীয় সময় সকাল 8:45 নাগাদ রানের পাশে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন লেগে যায়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার জোহর বাহরু এলাকায় অবৈধ বিনোদন কেন্দ্র অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে 64 প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযান আটককৃতদের মধ্যে 3 জন বাংলাদেশি যুবক রয়েছেন। বাকিদের মধ্যে বেশিরভাগই নারী। অভিবাসন বিভাগ জানিয়েছে আটক প্রবাসীদের অনেকের কাছে বৈধ কোনো ভ্রমণ নথিপত্র ছিল না। মালয়েশিয়ায় অনৈতিক কাজের সময় বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করেছে দেশটির প্রশাসন। প্রকাশিত ভিডিওতে তাদের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার বিষয়টি ধরা পড়েছে। মঙ্গলবার জোহর ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশ জোহর বাহরুর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনসমাগম স্থলে যৌথ অভিযান চালায়। এ সময় সর্বমোট 64 জন প্রবাসী আটক হন। তাদের মধ্যে বাংলাদেশের 3 জন পুরুষ নাগরিক রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার 1 জন পুরুষ ও 33 জন নারী, ভারতের 3 জন পুরুষ, পাকিস্তানের 2 জন পুরুষ, থাইল্যান্ডের 17 জন নারী, চীনের 3 জন এবং উগান্ডার 2 জন নারী আছেন। গত 27 জানুয়ারি বিকেল 4টায় শুরু হয় অভিযানে জোহর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন এবং পুলিশের মোট 80 জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। কর্তৃপক্ষের মতে অবৈধ অভিবাসীদের উপস্থিতি, ইমিগ্রেশন পাসের অপব্যবহার এবং অন্যান্য আইন লঙ্ঘন কঠোর হাতে দমনের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতদের কারো কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। কেউ ভিজিট পাসের অপব্যবহার করেছেন, আবার কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে অবস্থান করছিলেন। সকল আটককৃত ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের স্বার্থে অভিযানের সময় 3 জনকে সাক্ষী হিসেবে সমন জারি করা হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে জনসম্মুখে সিগারেট ফেলার অপরাধে মোহাম্মদ সুলতান নামে এক বাংলাদেশি যুবককে 1000 রিঙ্গিত জরিমানা ও সমাজসেবামূলক কাজের দণ্ড দিয়েছেন আদালত। পরিবেশন বিরোধী আইনে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বিচারক তাকে জরিমানার পাশাপাশি 6 ঘণ্টা সমাজসেবামূলক কাজ করার নির্দেশ দিয়েছেন, যা আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। মালয়েশিয়ার জনসম্মুখে সিগারেটের ফিল্টার ফেলে জরিমানার মুখে পড়েছেন 28 বছর বয়সী এক বাংলাদেশি যুবক। মোহাম্মদ সুলতান নামের এই তরুণ পেশায় একজন প্রোডাকশন অপারেটর। আইন লঙ্ঘনের দায়ে আদালত তাকে 1000 মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা এবং নির্দিষ্ট মেয়াদে সমাজসেবামূলক কাজ করার আদেশ দিয়েছেন।
বুধবার দেশটির জোহর বাহরুর দায়রা আদালতের বিচারক চেওয়ান জাইদি চেওয়ান ইব্রাহিমের সামনে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত দুভাষীর মাধ্যমে বাংলা ভাষায় অভিযোগ পড়ে শোনালে অভিযুক্ত মোহাম্মদ সুলতান নিজের দোষ স্বীকার করেন। বিচারক নগদ 1000 মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেন এবং অনাদায়ে তাকে 1 মাসের কারাদণ্ড ভোগ করতে বলেন। এছাড়া সমাজসেবামূলক কাজ হিসেবে মোট 6 ঘণ্টা কাজ করা নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজ প্রতি সেশনে 2 ঘণ্টা করে মোট 3 দিনে সম্পন্ন করতে হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা বাধ্যতামূলক। মামলার বিবরণ অনুযায়ী গত 1 জানুয়ারি রাতে সুলতান একটি সিগারেটের অবশিষ্টাংশ নির্দিষ্ট বিন বা পাত্রে না ফেলে জনসম্মুখে ফেলেন। এ সময় পরিবেশ নোংরা করার অপরাধে তাকে হাতে নাতে শনাক্ত করা হয়। দেশটিতে জনসম্মুখে বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ। এই আইনের অধীনে সর্বোচ্চ 2000 রিঙ্গিত জরিমানা এবং 12 ঘণ্টা পর্যন্ত সমাজসেবামূলক কাজের বিধান রয়েছে। শেরপুরের জামাত ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। শেরপুরের শ্রী বড়দি উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। হাফিজুর রহমান বলেন, খুব দ্রুত মামলা করা হবে। হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, বিএনপি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রশাসন যদি 24 ঘণ্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনে, তাহলে জামায়াত ইসলামী কঠোর আন্দোলনে যাবে। সেক্ষেত্রে পরিস্থিতির অবনতি হলে দায় প্রশাসনকেই নিতে হবে। গতকাল বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত হয়েছিলেন রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 9:30টার দিকে তিনি মারা যান। নিহত মাওলানা রেজাউল করিম ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্র এবং উপজেলা প্রশাসন জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। প্রার্থীরা মঞ্চে ওঠার পর সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের ভিসা চালুর খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কর্মীরা, অপেক্ষার মাত্র 2 মাসের। ওমানে ফের ভূমিকম্প, 1 সপ্তাহে 4র্থবারের মতো কাঁপল দেশটি। কলম্বিয়ায় অবতরণের সময় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু। মালয়েশিয়া অবৈধ বিনোদন কেন্দ্র অভিযান, হাতে নাতে আটক 64 প্রবাসী। মালয়েশিয়ার জনসম্মুখে সিগারেট ফেলে বিপদে বাংলাদেশি, গুনতে হবে বড় জরিমানা। শেরপুরের জামাত নেতাকে হত্যা, ঝিনাইগাতীর ইওনো এবং ওসিকে প্রত্যাহার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।